জীবনে কঠিন অঙ্কগুলো খুব সহজে সমাধান হয়ে যেতে পারে একবার শুধু ভ্রমণে বের হয়ে দেখুন। নভেম্বরের শীতের সকাল, স্নিগ্ধ রোদ্দুরের বুক চিরে আমাদের ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। আজ আমার গন্তব্য অধুনা তাম্রলিপ্ত, যার বর্তমান নাম তমলুক। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এক ঐতিহাসিক স্থান, যার সাথে একদিকে মহাভারতের ইতিহাস, অপরদিকে ভারতের স্বাধীনতার ইতিহাস এবং তার পাশাপাশি হিন্দু ধর্মের অন্যতম সতীপীঠ মা বর্গভীমার পুণ্যস্থল। আজ আমি আপনাদের সেই ভ্রমণ কাহিনীর শোনাবো, যার সূচনা হয়েছিল কলকাতা থেকে। ঘড়িতে সময় এখন সকাল 4:31। আমি এই মুহূর্তে আছি মুকুন্দপুরে এবং আমি এখান থেকে যাচ্ছি আরও একটা ডেস্টিনেশন, নতুন ডেস্টিনেশন, এবং সেটা আপনারা পরবর্তীকালে বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি। তো আজ অনেক দিন পর আবার বেরোচ্ছি, খুব একটা ভালো জায়গা, এবং সেটা আপনাদের সামনে তুলে ধরবো এই অচেনা শহরের পর্দায়। যেহেতু সকাল সকাল এই বাইপাস থেকে ডাইরেক্ট শিয়ালদার কোনো বাস বা হাওড়ার বাস পাবো না, প্রথমে এখান থেকে যাবো অটোয় করে যাদবপুর, তারপর যাদবপুর থেকে ট্রেনে করে শিয়ালদা থেকে একটা বাস ধরে যাবো হচ্ছে 5:45 হলদিয়া লোকাল ধরবো। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর অটোতে করে প্রথমে পৌঁছে গেলাম যাদবপুর, সেখান থেকে ট্রেনে করে শিয়ালদহ এবং সবশেষে বাসে করে হাওড়া স্টেশন। যদিও বা এটি ব্রেক জার্নি, তবুও হাওড়া পৌঁছানোর জন্য সকালে এটার মতো বিকল্প বাইপাস থেকে সেরকম নেই। 12857 হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, সেটা কিন্তু 6:45 ছাড়বে এখানে। আমার কথা ছিল 5:45 হলদিয়া লোকাল ধরার, কিন্তু হলদিয়া লোকালটা পেলাম না, ওখানে অটোতে লেট করলো, ট্রেনে লেট করলো বলে। তো তাম্রলিপ্ত এক্সপ্রেস 6:45 ছাড়বে মনে হচ্ছে, শিডিউল টাইম আছে, তো ওটা করেই যাবো আমরা তমলুক। এখনও মোটামুটি 20 মিনিট টাইম আছে, 20 থেকে 25 মিনিট ট্রেন ছাড়তে। তো এই মুহূর্তে আমরা আছি 19 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন মোটামুটি যথেষ্ট ফাঁকা, সিটও পেয়ে গেছি। তো সেকেন্ড ক্লাস অন্য সময় ভিড় থাকে, যেহেতু এখন দীঘা যাওয়ার হিডিকটা কম শীতকাল বলে। নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। তো আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে সাঁতরাগাছি, তারপর হচ্ছে উলুবেড়িয়া, তারপর মেচেদা, তারপর তমলুক। টোটাল 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। তো ট্রেন মোটামুটি তমলুকে পৌঁছাবে 8:20 যদি লেট না করে। ঘড়িতে সময় এখন সকাল 7:03। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সাঁতরাগাছি জংশন। তো নির্ধারিত সময়ে আমাদের ট্রেন পৌঁছে গেছে। ঘড়িতে সময় এখন সকাল 7:23। আমরা নির্ধারিত সময় আমরা পৌঁছে গেছি উলুবেড়িয়া স্টেশন। ঘড়িতে সময় এখন 7:49। আমরা এই মুহূর্তে পৌঁছালাম মেচেদা স্টেশন। এখন বেলা 8টা বেজে গেছে। এই মুহূর্তে আমরা পাঁশকুড়া ইস্ট কেবিন প্রবেশ করছি। বেসিক্যালি এই পাঁশকুড়া ইস্ট কেবিন হয়ে কিন্তু পাঁশকুড়াকে বাইপাস করে কিন্তু ট্রেন আমাদের যাবে দীঘা বা তমলুক বা হলদিয়ার দিকে। তো এটা হচ্ছে বাইপাস রুট, পাঁশকুড়া না ধরে। তো এখান থেকে আপনাদের দেখাবো, লাইনটা কিন্তু কাটছে।
ঘড়িতে সময় এই মুহূর্তে বেলা 8:24। হাওড়া থেকে মোট 91 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি তমলুক জংশনে। তো এইখান থেকে আমরা প্রথমে বেরোবো বাইরে এবং সেখান থেকে অটো বা টোটো ধরে তারপর মা বর্গভীমা মন্দির, তারপরে যাবো হচ্ছে তমলুক রাজবাড়ি। এটাই কিন্তু আপাতত প্ল্যান। তো বাইরে বেরোই দেখি কি ট্রান্সপোর্টেশন আছে, কারণ আমার কাছে এই তমলুকটা স্টেশনটা নতুন না হলেও বাইরেটা কিন্তু নতুন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তমলুক স্টেশনটার বাইরে। জাস্ট একবার দেখো স্টেশনটা কত সুন্দর সাজানো। এত সুন্দর স্টেশন আমি বোধহয় খুব কমই দেখেছি যে এত সুন্দরভাবে সাজানো এবং এত শান্ত পরিবেশ স্টেশনের মধ্যে। বাইরেটা কোনোদিন বেরোনো হয়নি, যেহেতু অনগোয়িং ট্রেনে যেতাম দীঘা বা ওই লাইনে যাতায়াত করেছি বলে নেমেছি, কিন্তু বাইরে আসিনি, এই প্রথম দেখলাম। ঘড়িতে সময় এখন যেহেতু 8:26, তো একটু হেঁটে গিয়ে বাইরে গিয়ে টোটো ধরবো, কারণ হাঁটতে বেশ ভালো লাগছে। একটু শান্ত নিরিবিলি জায়গা, শহরের যে ব্যস্ততা সেখান থেকে বেরিয়ে এসে একদিনে একটু ঘ্রাণ নেওয়া, এটাই চেষ্টা করছি। চলুন যাওয়া যাক। স্টেশন থেকে বেরিয়ে এসে বড় রাস্তায় একটি ই রিক্সায় বসে পড়লাম। আমার প্রথম গন্তব্য মা বর্গভীমা মন্দির। আপনারা চাইলে স্টেশনের বাইরে থেকেও ই রিক্সা নিতে পারেন। প্রায় 15 মিনিট পর শহরের সরু রাস্তা দিয়ে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। মন্দিরের সামনে একটি দোকানে জুতো রেখে নিয়ে নিলাম পুজোর ডালা সম্ভার। খান 50 সিঁড়ি বেয়ে পৌঁছে গেলাম নাট মন্দিরের সামনে। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি সতীপীঠের অন্যতম পীঠ হচ্ছে এই মা বর্গভীমা মন্দির। তো বর্গভীমা মন্দিরে কথিত আছে এখানে বাঁ পায়ের গোড়ালি পড়েছিলেন সতী মায়ের। তো এই মন্দির খুব জাগ্রত, অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল। তো আজ ফার্স্ট আমার অনুভূতি হলো যে মন্দিরটা এতটাই সুন্দর। প্রথমে পুজো দিলাম, পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে মন্দিরের চারপাশটা কিন্তু ঘুরে দেখছি। মন্দির চত্বরে একটি নির্মল শান্ত পরিবেশে বিরাজমান মা বর্গভীমা। শত শত মানুষ আসছেন মায়ের পুজো দিতে। তারা জানাচ্ছেন তাদের মনস্কামনা মায়ের কাছে। মন্দিরের পরিসরে অনেকগুলো কিন্তু দোকান আছে যেখান থেকে আপনারা ডালা নিতে পারেন এবং সুষ্ঠুভাবে ডালা নিতে পারেন। তাছাড়া এখানে আপনারা পুজো দেবেন যখন, তখন আপনারা একদম সুষ্ঠুভাবে অঞ্জলি দেওয়ার জায়গা আলাদা এবং পুজো দেওয়ার জায়গা আলাদা, এবং সম্পূর্ণ একদম মনোরমভাবে আপনারা পুজো দিতে পারবেন। তাছাড়া এখানে ভোগের কুপন পাওয়া যায়, সকাল সকাল এলে ভালো। আমি যেমন কেটে নিয়েছি একটা 110 টাকার কুপন, যেটা বসে খাওয়ার জন্য। তো বেলা 1টার সময় কিন্তু ভোগ দেওয়া হবে এখানে। আর মাকে কিন্তু এখানে শোল মাছ দেওয়া হয় ভোগে। তো মা এখানে পুজো শোল মাছ ছাড়া হয় না, তার একটা ইতিহাস আছে। আমি সেটা এই ভিডিওর মাধ্যমে কিন্তু পরে বলছি। মা বর্গভীমা পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী। অনুমান করা হয় পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার পূর্ব থেকে তার মন্দির এই স্থানে প্রতিষ্ঠিত। পীঠ নির্ণায়ক তত্ত্ব অনুযায়ী এটি 51 পীঠের প্রথম পীঠ। শাক্ত ঐতিহ্যের কারণে মেদিনীপুর জেলার অনেক বিপ্লবী শপথ নিয়েছিলেন এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মাতৃভূমিকে পরাধীনতার থেকে মুক্ত করবেন বলে। ভারতের বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসু এখানে পুজো করতে আসতেন। এছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসেছিলেন। এখানে দেবীকে ভোগে শোল মাছ দেওয়া হয়। মন্দির পরিসরে একটা কুণ্ড আছে, যেটা মা বর্গভীমার পুণ্যকুণ্ড বলা হয় এবং চারিপাশে কিন্তু বাঁধানো, এবং এই কুণ্ডটাকে বলা হয় পবিত্র কুণ্ড। পুজো দেওয়া এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে। তো এবার একটু জলখাবার খেয়ে নিয়ে যাব তমলুক রাজবাড়ি, আর তারপরে এসে কিন্তু আমরা খাবো হচ্ছে ভোগ। তবে সময় 10টা, সকাল 10টা। আর এই মুহূর্তে আমি যাচ্ছি তমলুক স্টিমার ঘাট। এটা অ্যাকচুয়ালি রূপনারায়ণ নদী আছে তার পাশে, কারণ এরপরে যাব হচ্ছে যে তমলুক রাজবাড়ি সেখানে। তো ওখানে টাইম বেশি লাগবে না, আর একটা সময় যেহেতু ভোগ খাওয়ার ব্যাপার আছে, সেই জন্য আগে স্টিমার ঘাটটা ঘুরে নিই, তারপর রাজবাড়ি যাব, তারপর কিন্তু ভোগ খেতে যাব। তো এলাম যে তমলুক ফেরিঘাট। তো ফেরিঘাট বলে কিছু নেই, এখানে পুরো ঘাস এবং বন জঙ্গল আর চর পড়ে আছে। হতে পারে দূরে কোথাও ফেরিঘাট আছে, অনেকটা যেতে হবে, আমি আর গেলাম না। এবার যাব তমলুক রাজবাড়ি। তো চলুন, সময়টা অনেকটা কেটে গেল, তো যাওয়া যাক। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি তমলুক রাজবাড়ি, যেটা প্রায় 5000 বছরের পুরনো একটা রাজবাড়ি। ময়ূরধ্বজ, যেটা মহাভারতের সাথে কিন্তু সম্পর্কিত, সেই তাম্রলিপ্ত অর্থাৎ তমলুক রাজবাড়ির দিকে আমরা এগিয়ে চলেছি।
ফটোগ্রাফি অ্যালাউ আছে, কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বলে আমরা কিন্তু ভেতরে কোনো ভিডিওগ্রাফি করলাম না। বাইরে থেকে যতটা পারার নেওয়ার চেষ্টা করলাম, যেহেতু সরকারি নিয়ম আছে সেক্ষেত্রে নিয়ম অবমাননা করা উচিত নয়। তো যারাই আসবেন কিন্তু ভিডিও এভাবে কিন্তু ভেতরে অ্যালাউ নেই, সেটা কিন্তু মাথায় রাখবেন। তো ভেতরে আপনার স্টিল ফটো নিতে পারেন, বাট ভিডিও কিন্তু ভেতরে নেওয়া যায় না। তমলুক রাজবংশ, যেটি তাম্রলিপ্ত রাজবংশ নামেও পরিচিত, বর্তমান তমলুকের এই ঐতিহাসিক রাজপরিবারের কথা মহাভারতে উল্লেখ আছে। দ্রৌপদীর স্বয়ংবর সভায় তাম্রলিপ্তের রাজা উপস্থিত ছিলেন। জনপ্রিয় ও লৌকিক প্রচলিত গল্প থেকে জানা যায় রাজবংশটি মহাভারতকালের রাজা ময়ূরধ্বজের সাথে সম্পর্কিত। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী রাজা ময়ূরধ্বজের পুত্র তাম্রধ্বজ তামার পতাকাওয়ালা রাজা ও তমলুক অঞ্চলের তাম্র সম্পদের প্রাচুর্যতার কারণে তাম্রলিপ্ত নগরীর নামকরণ হয়েছে। 5000 বছরের এত পুরনো সাম্রাজ্য আজকে দাঁড়িয়ে আছে, এটাই বড় অবাক। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, অনেকটাই ধ্বংসের শেষে, তবুও একটা আশার চিহ্ন, সেটা হচ্ছে যে এখানে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু এটাকে অধিগ্রহণ করেছেন। তো সেক্ষেত্রে এটা দেখাশোনা হলে মোটামুটি ভালোই হবে, আর সবাই ইতিহাসটা জানতে পারবে। যেহেতু এত পুরনো ইতিহাস তাম্রলিপ্ত, যেটা ঐতিহাসিক একটা গুরুত্ব আছে, যেখানে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু সবাই কিন্তু এই জায়গায় এসেছিলেন। পশ্চিমবঙ্গের অনেক রাজবাড়ি আজ বিপন্ন। আপনারা নিমতিতা রাজবাড়ি দেখেছেন, কান্দি রাজবাড়ি দেখেছেন, এই রাজবাড়িটাও দেখালাম তমলুক। তো কি হয়, কালীন নিয়মের সমস্ত কিছু অর্থের অভাবে হোক বা কেউ না থাকার কারণে সেসব সম্পত্তি ধ্বংস হয়ে যায়, এবং সেগুলো কিন্তু আমাদের খারাপ লাগে। তো কিছু কিছু রাজবাড়ি এখন হোমস্টে হয়েছে, সেগুলো কিন্তু মেনটেন করা হচ্ছে। তো এইটাও আশা করি মেনটেন হবে, আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেহেতু নিয়েছে। আর এই রাজবাড়িটা ঠিক হচ্ছে তমলুক থানা, সেই থানার অপোজিটে। তো আপনারা যারা বর্গভীমা মন্দির দর্শন করতে আসবেন, তারা কিন্তু এই রাজবাড়িটা আপনাদের ট্যুর প্ল্যানে কিন্তু রাখতে পারেন। রাজবাড়ি দর্শন শেষে এই মুহূর্তে যাচ্ছি আবার সেই বর্গভীমা মন্দিরের কাছে, ওয়েট করব ভোগের জন্য। এখন বেলা 12:30, আমি ভোগ খেতে এসেছি। দেখুন কী টাইপের এখন ভিড়, প্রচণ্ড ভিড়। এই জন্য আমি সকালবেলায় পুজো দিয়েছি ফাঁকায়। এখন দেখুন যে চারিদিকে অসম্ভব একটা লাইন, ভিড়। তো এরপরে যাব যেখানে ভোগ দেওয়া হবে, পরিবেশন করা হবে, সেখানে। এখন বাজছে বেলা 12:30, আর এই মুহূর্তে পুরো জায়গাটা ভরে গেছে। 1টা থেকে আমাদের ভোগ দেওয়া শুরু হবে, বিতরণ করা হবে মায়ের প্রসাদ। তো কিন্তু এতটা পরিমাণে ভিড় যে মনে হচ্ছে তার আগেই শুরু করে দেবে। দেখা যাক, প্রচুর লোক। তো আমি যেহেতু প্রথমে টোকেন নিয়ে নিয়েছি, তো এই জন্য আগে বসে পড়েছি, কারণ ট্রেন আছে, ট্রেন ধরতে হবে। সময় এখন বেলা 1:30, ভোগ খাওয়া আমার কমপ্লিট। এরপরে বিদায় নেওয়ার পালা। এবার যাব একদম তমলুক স্টেশন। এই যে তমলুক স্টেশন, এটি অমৃত ভারত প্রকল্পের অধীনে কিন্তু পুনর্নির্মাণ হয়েছে, এবং স্টেশনটি যথেষ্ট খুব সুন্দর। আগেই বলেছি, দেখালাম 2024-এর ফেব্রুয়ারি মাসে এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা কিন্তু ভার্চুয়ালি এটা উদ্বোধন হয়েছিল। তো এই স্টেশনে কিন্তু ওয়েটিং লঞ্চ থেকে শুরু করে অত্যাধুনিক সব কিছু সুযোগ সুবিধা রয়েছে, এবং স্টেশনে এখনও পর্যন্ত কাজ চলছে, কিছু ডেভেলপমেন্ট। তো ভালো লাগে যখন স্টেশনগুলো এত সুন্দর লাগে দেখতে, চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, তখন সত্যি মনে হয় যেন আমাদের দেশে কিছু একটা চেঞ্জ হচ্ছে। ঘড়িতে সময় এখন 1:46। তো এখন আমি ওয়েট করছি যেটা দীঘা টু সাঁতরাগাছি স্পেশাল ট্রেন 2898, সেটা আসবে প্রায় 2:40 নাগাদ। তো মোটামুটি 5টার দিকে পৌঁছবে হচ্ছে সাঁতরাগাছি। তো যেহেতু ওটা এক্সপ্রেস ট্রেন, তা লোকালের আগে যাব। ওর আগেও একটা লোকাল আছে, কিন্তু লোকালটায় গিয়ে লাভ নেই, 7টা-8টা বেজে যাবে। তো সাঁতরাগাছি পর্যন্ত এগিয়ে থাকলে আশা করি ওই দিক থেকে কোনো না কোনো লোকাল ট্রেন বা কোনো অন্য ট্রান্সপোর্ট পেয়ে যাব। তো শীতের দিন, রোদটা গায়ে লাগছে না সেভাবে, কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর। তো
দারুণ, এমনিতে স্টেশনটাও খুব সুন্দর। যতক্ষণ না ট্রেনটা আসছে ততক্ষণ একটা ছোট করে আপনাদের টিপস দিয়ে দিই কীভাবে কম খরচে এবং কম সময়ে কলকাতা থেকে আপনি মা বর্গভীমা মন্দির আসবেন। তো বলে রাখি, প্রথমেই সকালবেলায় হলদিয়া লোকাল পেয়ে যাবেন 5টা 45 মিনিটে, যেটা আমি মিস করেছি, আজ পাইনি। সেটা হলে মোটামুটি আপনি 9টা সাড়ে 9টার মধ্যে এই তমলুক স্টেশন ঢুকে যাবেন। বা ওটা যদি আপনি না পান, সেক্ষেত্রে যে ট্রেনে করে আমি এলাম সেটা হচ্ছে আপনার তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা আবার ফিরে যায় পাহাড়িয়াও ওই একটা রেখে শেয়ার করে। তো তাম্রলিপ্ত এক্সপ্রেস, সে ট্রেন ধরে আপনি 8টা 20 থেকে সাড়ে 8টার মধ্যে ঢুকে যাবেন, যেটা ট্রেনটা ছাড়া হচ্ছে 6টা 45 মিনিটে হাওড়া থেকে। তো ট্রেনটা সুপারফাস্ট ট্রেন, যেহেতু 3টে স্টেশন ধরে মিডিলে, তো এখান থেকে টোটো ধরে নেবেন, ধরে ডাইরেক্ট কিন্তু বর্গভীমা মন্দির যেতে পারেন এবং সেখানে গিয়ে সুষ্ঠুভাবে পুজো দিলেন। ওখানে কিন্তু ডালার জন্য কেউ জোরাজুরি করবে না। 100 টাকা থেকে ডালা শুরু। এই মুহূর্তে আমি যেদিন মানে কি এই ভিডিওটা করছি সেদিন 100 টাকার ডালাও আছে বা 200-300 আছে, ওখানে আপনাকে দেবে ডালা। ওখানে আপনি আপনার চটি জুতো রাখতে পারেন, রেখে মন্দিরে পুজো টুজো দিলেন। পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানে ভোগের কুপন একটা দেয়, 100 টাকা থেকে শুরু। আপনি খেয়ে ওখানে বসে খেতে পারেন বা আপনি ওখানে নিয়ে যেতে পারেন। তো ওখানে বসে খাওয়ার জন্য হচ্ছে 100 টাকার কুপন। আমি সকালেই কেটে নিয়েছি যাতে পরে কুপন পাওয়া যাবে না বলে। তো কেটে নিয়ে ওখান থেকে আমি চলে গেলাম হচ্ছে তমলুক রাজবাড়ি। ওটা দেখে নিলাম, দেখে নিয়ে একটু ওখানে পাশে এর মন্দির আছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির আছে, সেটা বসে তারপরে আপনি চলে এলেন 12:30 এসে একদম বসে গেলেন। তাহলে কিন্তু আপনি 1টার মধ্যে যে প্রথম ব্যাচ সেটা ধরে নিতে, মানে ওই ব্যাচে খেয়ে নিতে পারলে আমি ডাইরেক্ট 2টোর মধ্যে যে ট্রেনটা আছে এই ট্রেনটা পেয়ে যাবেন, যেটা আপনার লোকাল, যেটা দীঘা থেকে আসছে। তো এই হচ্ছে খুব সহজে। আর আপনি যদি ভোগ না খান, সেক্ষেত্রে 12টা সাড়ে 12টার দিকে কান্ডারি এক্সপ্রেস আছে, সরি 12:30টার সময় তাম্রলিপ্ত এক্সপ্রেস আবার ব্যাক করে, সেই গাড়িটাও আপনারা ধরতে পারেন। তাহলে আপনি বিকেল 4টে বা 2:30টার মধ্যে, বিকেল 2:30টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন কিন্তু হাওড়া। তো এই হচ্ছে খুব শর্টকাটে আসার, এবং খরচা হচ্ছে 65 টাকা করে ভাড়া হচ্ছে এক্সপ্রেসে, আর সম্ভবত 30 থেকে 35 টাকা ভাড়া হবে লোকাল ট্রেনে। তাতে দুটো অপশন আছে। ঘড়িতে সময় এখন 5টা 45। এই মুহূর্তে পৌঁছে গেছি হাওড়া স্টেশন। তো এখান থেকে মেট্রো ধরে যাবো হচ্ছে আমার ডেস্টিনেশন। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও।